মূল বক্তব্যে যাওয়ার আগে একটু হালকা টাইপের অন্য কথা বলা যাক। যেমন এই যে আমার এই যে ভিডিওতে যে ইন্ট্রো মিউজিক, তাই না, আগে এক ধরনের মিউজিক ছিল, হঠাৎ করে পাল্টাইলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে নতুন যে ভিডিও, মানে ভিডিওর আগে যে ইন্ট্রো, এটা একটু দরকার আছে, 5-7 সেকেন্ডের একটা, এটা আমার নিজস্ব প্রয়োজনেই দরকার আছে। অনেকে দেখলাম বললো যে এখন নতুন ইন্ট্রো মিউজিকের ইয়েটা থিমটা বেশ ভালো, আবার অনেকে বললো খারাপ। ভাই, এখানে আসলে ইন্ট্রো মিউজিক শোনার জন্য তো আর আপনারা আমার ভিডিও ওপেন করেন না, তাই না? আপনারা তো আমার বক্তব্য শোনার জন্য এটা করেন। আর 7-8 সেকেন্ডের একটা ইন্ট্রো মিউজিক দরকার আছে। প্রয়োজন না থাকলে ডাইরেক্টলি একটা ভিডিও বানানো বক্তব্য দিলে আমার অসুবিধা কী? কিন্তু আমার পার্সোনালি কিছু অসুবিধা আছে, যে কারণে যে কোনো রকম একটা ইন্ট্রো মিউজিক আমাকে দিতেই হয়। এটাই হলো আসল কথা, ঠিক আছে? এবার আসল প্রসঙ্গে আসা যাক। আসল প্রসঙ্গ হচ্ছে যে আমার নজরে পড়লো একটা খবর যে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এটা কে বলেছেন? বাংলাদেশের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, কি জানি নাম ভুলে গেছি, তৌহিদ হোসেন। হ্যাঁ, তৌহিদ হোসেন। তা উনি কী করে আশা করেন যে ভারতের কাছে একখান চিঠি দিবে বা ফোন করে বলবে বা ভার্বাল নোট পাঠাবে আর সুর করে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে? কারণ বাংলাদেশের এই সরকারকে বস্তুত ভারতীয় সরকার একটা জল্লাদ সরকার ছাড়া আর কিছুই তারা বিবেচনা করেন। এটা হলো বাস্তব কথা। ভারত সরকার নানাভাবে নানা কায়দায় এটাই কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যে বর্তমানে যে সরকার আছে এটা অবৈধ, এবং খালি অবৈধই না, এরা ব্যাপকভাবে জল্লাদের ভূমিকা এরকম। তো এই মতো অবস্থায় শেখ হাসিনাকে জল্লাদের কাছে তো দেওয়ার প্রশ্নই ওঠে না, তাই না? আর তাছাড়া যে কোর্টে তার বিচারে মৃত্যুদণ্ড, ফাঁসির রায় ইত্যাদি হয়েছে, ওই কোর্টের ব্যাপারে সারা দুনিয়াব্যাপী আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে যে ওইটা কত প্রকার একটা অবৈধ একটা কোর্ট, এবং সেখানে তড়িঘড়ি করে এই ধরনের শাস্তি দেওয়া এটা সম্পূর্ণত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং একই সঙ্গে আত্মঘাতী একটা সিদ্ধান্ত, যেটা বাংলাদেশ এখন করছে। আত্মঘাতী সিদ্ধান্ত কী করে? কারণ ওই শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার রায়, এইটা বস্তুত স্বাধীন বাংলাদেশের কি বলা যায়, আত্মাহুতি দেওয়ার মতো। অর্থাৎ অন্য কথায় বাংলাদেশের সেনাবাহিনী প্লাস আর অন্যান্য রাজনৈতিক দল বলে না যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে ইত্যাদি। কিন্তু কথা হচ্ছে যে শেখ হাসিনাকে যদি ফাঁসি দেয় কার্যকর করা হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা কিন্তু আর থাকে না। তখন বাংলাদেশ আসলে হয়ে যায় একটা উপনিবেশ, এবং কার উপনিবেশ হয়েছে? পাকিস্তানের উপনিবেশ। অনেকে বলবে যে আওয়ামী লীগের নেতা, মানে প্রধান নেতা, তাকে ফাঁসি দিলে কীভাবে এটা বাংলাদেশের স্বাধীনতা হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল। বিষয়টা হচ্ছে, আমরা এই গত 15-16 মাস ধরে আমরা কিন্তু খেয়াল করেছি যে বস্তুত কারা প্রকৃতই এর স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। বাংলাদেশে এক জামায়াত ইসলাম ছাড়া এবং কিছু ইসলামী এর দল ছাড়া বাকি যে দলগুলো আছে, যেমন এই যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ আর অন্যান্য দল, তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা লালন করে বলে দাবি করে। কিন্তু এই বিগত 15-16 মাস ধরে এই যে বিএনপি নামক দলটার যে আচার আচরণ আমরা দেখলাম, তাতে তারা যে আদৌ মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কোনো অবস্থান আছে বা মুক্তিযুদ্ধের চেতনা যে তাদের মধ্যে আছে, এই প্রমাণ কিন্তু তারা কোনোভাবেই দাখিল করতে পারে না। যদি তাদের মধ্যে ন্যূনতম মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার যুদ্ধের প্রতি মায়া মহব্বত, ভালোবাসা, চেতনা থাকতো, তাহলে অন্তত 32 নম্বর বাড়ি ভাঙ্গার ব্যাপারে তাদের কোনো থাকতো না, মানে সমর্থন থাকতো না। আমরা তো দেখছি যে বিএনপির লোকজন গিয়ে ওটা ভাঙছে। তো 32 নম্বর বাড়ি ভাঙ্গা মানে তো বাংলাদেশের স্বাধীনতাকে বিলুপ্ত করে দেওয়া, অথবা স্বেচ্ছায় বাংলাদেশ একটা উপনিবেশ হয়ে গেল, এরকমই। কার কাছে? পাকিস্তানের কাছে। অর্থাৎ 1971 সালে যে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল, 32 নম্বর বাড়ি ভেঙে এই বিএনপি প্রমাণ করলো যে এটার স্বাধীন বাংলাদেশ নাই, এটা এখন আবার পাকিস্তানের অংশ। এবং গত 15-16 মাস ধরে পাকিস্তান থেকে যেভাবে এই যে সামরিক বাহিনীর কর্মকর্তা, ISI এর কর্মকর্তা, জয়শি মোহাম্মদ, লস্করি তৈবার লোকজন আসছে, বিএনপি নামক দলটা এই সরকারকে ন্যূনতম কোনো বাধা দেয় নাই। অথচ আমরা জানি যে বিএনপির সমর্থনে কিন্তু এই সরকারটা
চলে, তাই না? তো এখন যেহেতু এই সরকারের কোনো ম্যান্ডেট নাই, এরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপৎকালীন সরকার, এরা তো যা ইচ্ছে খুশি করতে পারে না, এরা তো বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাতে পারে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় এই ধরনের কর্মকাণ্ড তো করতে পারে না। সেক্ষেত্রে যেহেতু বিএনপি নামক দলটা বাংলাদেশে রাজনীতি করে প্রকাশ্যে এবং তাদের সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার চলে, তাহলে তাদের দায় দায়িত্ব না যে এই সরকার কি করতে পারবে আর কি করতে পারবে না এ ব্যাপারে মনিটরিং করে তাদেরকে সাজেশন দেওয়া। আমরা আজ পর্যন্ত দেখি নাই যে এই বিএনপি নামক দলটা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকাণ্ডে বাধা দিয়েছে, কোনো যা যা করে যাচ্ছে, এই যে 32 নম্বর বাড়ি ভাঙ্গা, তারপরে মুক্তিযুদ্ধের যে সমস্ত মুরাল আছে, বীরশ্রেষ্ঠ যে সমস্ত মুরাল আছে, একেবারে তা আবার সেনাবাহিনীর সামনে ভেঙে চুরে খান খান করে দিয়েছে। এই সেনাবাহিনীও আমরা দেখলাম যে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মজা দেখছে। কি অদ্ভুত ব্যাপার, যে সেনাবাহিনীতে এখন অনেক এই যে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এই যে পদ পদবিগুলোতে যে বাংলাদেশের মানুষ এখন চাকরি করে, এটা কিভাবে সম্ভব হয়েছিল? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই কিন্তু তারা ওই সমস্ত পদ পদবিতে যেতে পারছে, তাই না? অথচ এই বাংলাদেশ যদি আজও পাকিস্তান থাকতো, মানে পূর্ব পাকিস্তান থাকতো, তাহলে এদের একটাও কি সিপাহী পদের বেশি, অথবা যদি অফিসার পদে চাকরি করতো তাহলে বড়জোর মেজর পর্যন্ত হতো, এর বাইরে কিন্তু হতো না। তো এই ইতিহাসগুলো কি তারা জানে না? অদ্ভুত ব্যাপার দেখলাম যে জেনেও অনেকটা না জানার ভান করলো হয়তো বা, অথবা আদৌ জানে না, অথবা এরাও বোধহয় সর্বান্তকরণে চাচ্ছে যে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, পাকিস্তান হয়ে যাক। এবং বস্তুত ওই যে মুসলিম মুসলিম ভাই ভাই ফর্মুলা কিন্তু এইটা দেখেন। এই যে মুসলিম মুসলিম ভাই ভাই কথাটা আমি বারবার কেন বলি, মনে করেন যে বাংলাদেশের সিংহভাগ লোকজন যদি অমুসলিম থাকতো, ধরেন যে হিন্দু, বুদ্ধিস্ট বা খ্রিস্টান এরকম থাকতো, তাহলে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা কি এইভাবে ভুলুণ্ঠিত হতো না? তা কিন্তু হতো না। কিন্তু যেহেতু বাংলাদেশের সিংহভাগ মানুষ মুমিন মুসলমান এবং ইসলাম অনুযায়ী স্বাধীনতা যুদ্ধটা ছিল একটা মুনাফেকি, এবং অনেক হুজুরা কিন্তু এখন প্রকাশ্যে বলে ফেলছে বা বলে যে 71 সালে তো আসলে বাংলাদেশ পরাধীন হয়ে গেছিল ভারতের কাছে। যদিও আমরা পরবর্তীতে কখনোই দেখি নাই ভারত বাংলাদেশের সৈন্যবাহিনী পাঠিয়ে অথবা ভারতের কোনো জায়গা ওই বাংলাদেশকে তারা উপনিবেশ হিসেবে ব্যবহার করেছে, বাট ওই ন্যারেটিভ কিন্তু এখন হুজুররা এবং বিভিন্ন লোকজন দেয়, দেশের মানুষ বিশ্বাসও করে। কেন এটা করে? কারণ এই হুজুররা বিগত 54 বছর ধরে বাংলাদেশে যে মানুষগুলো একসময় ছিল ধর্মপ্রাণ আমরা বলতাম, সেগুলোকে ধর্মোন্মাদ বানিয়েছে। এবং যেহেতু ধর্মোন্মাদ বানিয়েছে, সেই হেতু আপনি ইসলাম ধর্মে যখন আপনি ধর্মোন্মাদ হবেন, তখন ইসলাম ধর্মের বিধিবিধান অনুযায়ী 1971 সালে স্বাধীনতা যুদ্ধ এটা হবে মুনাফিকি। কারণ 1947 সালে যে ইসলামের ভিত্তিতে বা পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল, একটা মুসলিম উম্মাহ তৈরি হয়েছিল, কিছুদিন পরে অর্থাৎ 1971 সালে কিছু লোক যদি বলে যে আমরা এই উম্মার মধ্যে থাকবো না, তাহলে তাদেরকে কিন্তু ইসলাম অনুযায়ী বলা হবে কিন্তু মুনাফিক, খারেজি। এবং সেই ঘটনাটাই কিন্তু ইসলাম অনুযায়ী 71 সালে ঘটছিল। অর্থাৎ আপনি যদি ইসলামের ভিত্তিতে 1971 সালের বক্তব্য ঘটনাকে যদি আপনি বিশ্লেষণ করেন, বিষয়টা কিন্তু এরকম। এখন অনেকে বলে যে না না না, পাকিস্তানিরা বাংলাদেশের যে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছিল, নারীদেরকে ধর্ষণ করেছিল, এইটা কিভাবে সম্ভব? মুসলমান হয়ে কিভাবে মুসলমানদেরকে হত্যা করতে পারে? ভাই, এখানেই হলো সমস্যা। আসলে এরা ইসলাম না জানার কারণে এই সমস্যাগুলো বোঝে না। আরে যখন মুনাফিক হবে, অর্থাৎ বাংলাদেশের মানুষ হয়ে গেছিলো মুনাফিক, রাইট? এবং তাও আবার ভারতের সাথে দোস্তালি করে, ফলাফল এরা সবাই হয়ে গেছিলো মানে মুনাফিক। হিন্দুদের সাথে তো দোস্তালি করা যাবে না, তো মুনাফিকের শাস্তি কি? কল্লা ফেলে দেওয়া। এবং তাদের নারীগুলো কি গনিমতের মাল? তো অতএব 1971 সালে পাকিস্তানি সৈন্যরা বা রাজাকার আলবদর যা করছিল, আপনি ইসলামের ভিত্তিতে যদি ব্যাখ্যা দেন, তাহলে এটা কোনোভাবেই খারাপ কাজ ছিল না। এখানে কিন্তু পশ্চিম পাকিস্তানের ওরা বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে কিন্তু মুসলমানই মনে করতো না। এবং খালি পশ্চিম পাকিস্তান কেন, তখন গোটা মুসলিম বিশ্বই তো সেটাই মনে করতো, তাই না? এবং এই কারণে মুসলিম বিশ্বের কোনো দেশে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিন্তু সাপোর্ট দেয় নাই। ঠিক এই কারণে অর্থাৎ লক্ষ লক্ষ লোক মারা গেছিলো, নারীরা ধর্ষিত হয়েছিল, এগুলো ছিল একেবারে কমপ্লিটলি বৈধ।
যাই হোক, অবশেষে নিবু নিবু আকারে হলেও আমরা দেখি যে এই একমাত্র এই আওয়ামী লীগ নামক দলটা, যদিও তারাই আবার গোটা বাংলাদেশের মানুষগুলাকে কী করছে, ধর্মোন্মাদ বানিয়ে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে, তারপরে অ্যাটলিস্ট স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা যেটা আমরা বাস্তবে দেখি তারাই লালন করে। তো এখন এত কথা কেন বললাম, আমরা তো জানি যে এই যে স্বাধীনতা যুদ্ধের পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল ভারতের, তাই না? তাদেরও তো 5-7 হাজার সৈন্য মারা গেছিল এবং আরও 15-16 হাজার নাকি আহত হয়েছিল। তো তারা যে মুক্তিযুদ্ধের স্বাধীনতায় যে অবদান রাখলো এবং তাদের কল্যাণে দেশটা স্বাধীন হলো, এখন পাকিস্তানের পরামর্শে এসে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এবং মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড করে, তাহলে এখানে ভারত সরকার কি কখনোই এই মুক্তিযুদ্ধের শক্তি আওয়ামী লীগের নেতা বা আওয়ামী লীগের যে সভানেত্রী তাকে কি কোনোদিনও বাংলাদেশের কাছে ফেরত দিবে না? তা তো দিবে না, কারণ যে জিনিসটা তারা সাহায্য করে তৈরি করছিল অর্থাৎ স্বাধীনতা, এখন বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের প্রতীকই তো এখন শেখ হাসিনা, তাই না? তো যে জিনিসটা তারা 1971 সালে তৈরি করছিল বা অবদান রাখছিল স্বাধীনতা যুদ্ধের, তো সেই জিনিসকে তারা তো কোরবানি দিতে পারে না। এবং এই কারণে বাংলাদেশ যদি সারা দুনিয়ার সমস্ত দেশগুলোকে তাদের পক্ষে নিয়েও যদি ভারতের বিরুদ্ধে জিহাদ করে, তারপরেও কিন্তু ভারত এই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিবে না। এমনকি লোকে বলে যে ক্যাঙ্গারু কোর্ট, তাই না? এইটা যদি ক্যাঙ্গারু কোর্ট না হয়ে যদি ওই কোনো নর্মাল কোর্টও হতো এবং সেখানেও যদি এরকম এই শেখ হাসিনা যদি মৃত্যুদণ্ড সাজা দেওয়া হতো, তাহলেও ভারত শেখ হাসিনাকে দিত না, কারণ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অর্থই হলো ভারতের ওই যে অবদান এটা নিজেরা অস্বীকার করলো, নিজেরাই তাদের 71 সালের অবদানকে অস্বীকার করলো। তো ভারত তো এই কাজটা কখনো করবে না, তাই না? এবং এটাই বস্তুত বেসিক্যালি আমার কাছে মনে হয় যে মূল কারণ যে ভারত কেন শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিবে না। ধন্যবাদ।